1982 সালের একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশের ওষুধ খাতকে আসলে স্বাবলম্বী হতে এবং ওষুধকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং প্রকারান্তরে সেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবার মান রক্ষার্থে একটা বিরাট অবদান রেখেছে। সেই 82 থেকে 94 সালে এসে সেই বিষয়টি একটু পরিবর্তিত হয়েছিল। সম্পূর্ণ ওষুধ সবগুলোর উপর নিয়ন্ত্রণ থেকে সেটা কমিয়ে 1/3 বাজারের, তখন প্রায় বাজারে 350 ওষুধ ছিল, তার মধ্যে 117টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা। এরপরেই গত প্রায় 30 বছর যাবৎ এই পদ্ধতি অপরিবর্তিত ছিল এবং এর ফলে এই তালিকার বহির্ভূত ওষুধগুলো পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং এই মুহূর্তে ওই 117-র বাইরে প্রায় 1300 ওষুধ বাংলাদেশে ছিল। এবং আপনারা যারা এই খাত মানে স্বাস্থ্য খাত সম্পর্কে অবহিত আপনারা জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করে এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। কোনো দেশে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম, কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস, কোনো দেশে মেডিকেড, মেডিকেয়ার, অনেক রকম। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে। আপনারা বারবার এটা বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতেও এটা এসছে, এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই আসলে আপনারা জানলে হবেন গত বছর 24 সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ। এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। অত্যাবশ্যক ওষুধ 77 সালে পৃথিবীতে এসছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরও সম্প্রসারিত হয়েছে, এটার ব্রেথ বেড়েছে এই তালিকার। এই দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এটা করে স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা, যেটা অনেক দিন যাবৎ, সে 85 সালে একবার এটা তৈরি হয়েছিল, 92 সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল। এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটার এপিআই, এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট সেটাকে বলা হচ্ছে। মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, এটা যেটা প্রচলিত মার্কআপ ছিল সেটাই থাকছে। অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্র এটা বাই ডেফিনেশন এটা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে যে এর উল্টো দিকে এটাকে আসলে এটা ইন্ডাস্ট্রির উপরে কোনো প্রভাব ফেলবে? এটা খুবই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে খুবই সাবধান ছিল এবং খুবই সতর্কতার সঙ্গে এটাকে একটা পর্যায়ক্রমিক ফেলা হয়েছে, যেখানে 4 বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে, নির্ধারণ করা হবে। এর বাইরে আরও প্রায় 1100 ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয়
তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। যদি 7-এর কম উৎপাদক ওষুধটা তৈরি করে সেই ক্ষেত্রে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এবং এক্সটার্নাল রেফারেন্স মানে দেশের বাইরে অন্যান্য জায়গায় এই ওষুধটা উৎপাদন যেখানে হয় সেই মূল্যটাকে পিপিপি অ্যাডজাস্টমেন্ট করে সেটা দেখা হবে যে ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে কোনটা কম এবং সেইটা অনুযায়ী তাদেরকে আসলে মূল্য দেওয়া হবে, মূল্য অনুমোদন দেওয়া হবে। অতএব এটা তারা প্রস্তাব করবেন, সরকার অনুমোদন দেবেন, কিন্তু অনুমোদন দেওয়ার নীতিমালাটা আমরা বলছি এটা হচ্ছে মোটা দাগে এগুলো সবগুলোই আসলে যেহেতু একটা গেজেট আকারে আদেশ আকারে আসবে, অতএব আমরা অতটা ডিটেইলে যাচ্ছি না যে প্রত্যেকটা কি। এরপরও আরও 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা নাকি আউট অফ প্যাটেন্ট ড্রাগ বাংলাদেশে নতুন আসবে, আজকে যে ড্রাগগুলো আছে তার বাইরে যে ড্রাগটা নতুন আসবে সেগুলোর জন্য একটা ফর্মুলা তৈরি করা আছে। বায়োলজিক্যালস যেগুলো নাকি আজকাল সবচেয়ে বেশি র্যাপিডলি এক্সপান্ডিং একটা ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, ওখানে বায়োলজিক্যালস ইমিউনোমডুলেটরস এই ধরনের ড্রাগগুলোর জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে। আর আন্ডার প্যাটেন্ট যেগুলো প্যাটেন্টেড মলিকুল সেইগুলোর জন্য আলাদা ফর্মুলা আছে। সো প্যাটেন্টেড মলিকুল যদি নতুন আসে বাংলাদেশে তাদের জন্য একটা ক্যাটাগরি, আউট অফ প্যাটেন্ট মলিকুল যদি বাংলাদেশে নতুন আসে তাদের জন্য একটা ক্যাটাগরি, এবং বায়োলজিক্যালসের জন্য আরেকটা ক্যাটাগরি। এবং সেখানে তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই সবগুলো ক্ষেত্রে বায়োলজিক্যালসে পার্টিকুলারলি এটা একটা স্পেশাল সেক্টর বলা হচ্ছে যে বায়োলজিক্যাল যেন উৎসাহিত করার জন্য এখানে আলাদা ধরনের আসলে যে ফর্মুলা সেটাকে আবার 1.33 দিয়ে গুণ করে তাদেরকে অতিরিক্ত যেন আগ্রহী করা যায় এই বিষয়ে গবেষণায় সেটার ব্যবস্থা করা হচ্ছে। অতএব এটা আসলে একটা আমরা বলতে পারি বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা স্বাস্থ্য অর্জন রক্ষা চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই। এটা আমাদের এটা যে সরকারি যে সমস্ত প্রক্রিয়া সেগুলো অনুসরণ করার পর এটা বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে বলা হচ্ছে যে আগামীতে আসলে এটাকে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা গড়ে উঠবে যারা আসলে এই দৈনন্দিন নিয়ন্ত্রণ, এই ওষুধের মান, ওষুধের অনুমোদন এগুলোর বাইরে থেকে তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চমার্কিং পৃথিবীব্যাপী, এটার বিশ্বব্যাপী গ্লোবাল কেমন, এটা প্রেফারেন্স, এটার এক্সটার্নাল রেফারেন্স, এই কাজটাই তারা করবেন। সো এটা হয়তো এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কাজটা করবেন হচ্ছে মানে ড্রাগ প্রাইস ফিক্সেশন কমিটি, কিন্তু পর্যায়ক্রমে এটা একটা অথরিটি হয়ে উঠবে। এই হচ্ছে মোটা দাগে আজকে ওষুধের অত্যাবশ্যক ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সম্পর্কিত আজকের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ এই যে ট্রানজিশনাল বাংলাদেশের যে হেলথের ট্রানজিশন হচ্ছে এটা সম্পূর্ণ রিফ্লেক্টেড হয়েছে এবারের এই ড্রাগ লিস্টে। মানে সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি যে আমাদের এক পক্ষ থেকে আরেক পক্ষে যাচ্ছে, এবং যে নামগুলো বললেন আপনি সবগুলো রোগের প্রাথমিক চিকিৎসার সবগুলো ওষুধ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তবে অবশ্যই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে ক্যান্সার চিকিৎসার যে প্রতিনিয়ত যে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু ওষুধ আসলে যেগুলো আসলে অত্যাবশ্যক ওষুধের তালিকায় নেই, কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন সহ অন্যান্য অসংক্রামক ব্যাধিগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা এখানে আছে আসলে ওষুধগুলো। আমরা ধারণা করি যে এটা প্রথম বছর, এটা যেহেতু এটা 4 বছর ব্যাপী হবে, প্রথম বছর আমরা বলেছি যে কারেকশন, তাতে আমাদের ধারণা 1 নম্বর হচ্ছে এই 295 নিয়ন্ত্রণ আসার সঙ্গে সঙ্গে একটা ইমিডিয়েট বেনিফিট হবে মানুষের, মানে যাদেরকে এই ওষুধ দিচ্ছি। যেমন আমি বলি যে অমিপ্রাজল যদি কন্ট্রোল হয় এর বাকি প্রাজলগুলো কিন্তু ওইটার উপর এটা একটা ইম্প্যাক্ট হবে। এখন এটাকে আমরা ইনডিরেক্ট ইম্প্যাক্ট বলতে হবে। যখন আপনি অমিপ্রাজলকে কন্ট্রোল করেন এবং অ্যাভেলেবল করে দেন এটা বাকি প্রাজলের উপর ইফেক্ট পড়ে। একইভাবে আপনি যদি অ্যাটোভাস্ট্যাটিনকে আসলে কন্ট্রোল করেন এবং এটা প্রোভাইড করেন এটা অন্যান্য স্ট্যাটিনের উপর পড়ে। অতএব একটা হচ্ছে ডিরেক্ট প্রভাব যেগুলোকে রেগুলেট করা হচ্ছে সেগুলো, আরেকটা হচ্ছে এইগুলো পাওয়া যায় সেটার কারণে এর মতো বাকি ওষুধগুলোর উপরও প্রভাব পড়বে। যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে, নির্বাচনের প্রস্তুতিজনিত ব্যস্ততার কারণে সরকারের সকল মেশিনারি একেবারেই অন টপ এটা থাকে, কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। অতএব আমরা আশা করি এই সরকারের আগামী যে কয়েকদিন এই সময়কালের মধ্যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। আন্ডার প্যাটেন্ট এবং আউট অফ প্যাটেন্ট মানে আজকের জন্য এই 1400 ড্রাগ যা আছে সেটার জন্য একরকম আইন, সেখানে 2 ভাগ, এসেনশিয়াল নন এসেনশিয়াল ব্রডলি বোঝার জন্যে। এরপর যখন নতুন ড্রাগ আসবে সেটা যদি আন্ডার প্যাটেন্ট হয় তাহলে আমরা কিন্তু বলেছি যে সে রয়্যালটি দিয়ে যেভাবে আনে ওই প্রাইসটাই পাবে, সেখানে তাকে কোন। যদি আউট অফ প্যাটেন্ট হয় তাহলে পরে সে তো আসলে ফ্রি জেনেরিকের মতন এখনকার মতন ফর্মুলাতে যাবে, কিন্তু তারপরও আউট অফ প্যাটেন্ট নতুন ওষুধকে বাজারে ঢুকতে এনকারেজমেন্টের জন্য তাকে কিন্তু ইনসেন্টিভাইজ করা হবে।
অতএব ট্রিপসের কারণে, গ্র্যাজুয়েশনের কারণে যে ইম্প্যাক্ট হবে সেটার জন্য এইটাতে অ্যাকোমোডেট করা আছে প্যাটেন্ট এবং আউট অফ প্যাটেন্টকে, সেই জন্য দুইটা ক্লজের দুইটা সেকশনে রাখা হয়েছে, দুই গ্রুপে আছে। ওষুধ শুধুমাত্র মানসম্মত হলেই এটা ওষুধ, মানহীন কোনো কেমিক্যাল সাবস্টেন্স কখনো ওষুধ না। এই কথাটা খুব স্পষ্ট বুঝতে পারা দরকার। কোনো ভালো মানের ওষুধ বলে কিছু হতে পারে না এইভাবে, মানে এটা বলা উচিত না। তার মানে একটা স্ট্যান্ডার্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট যদি থাকে, একটা মান যদি রক্ষণ সংরক্ষণ বন্দোবস্ত থাকলে ওষুধ মাত্র ওষুধ, মান নাই মানে ওষুধ না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কি রেগুলেটরি এনভায়রনমেন্ট দেশের সকল বাজারে থাকা ওষুধগুলোর মান নিয়ন্ত্রণ করতে পারছে? এখানে প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা কোনোভাবেই আমাদের যেন মাথায় এই ধারণাটা না আসে যে এই ওষুধটা ভালো, এক্স ওষুধটা একজন ভালো বানায় আর একজন খারাপ বানায়, সেটা না। এক্স ওষুধটা বানায় হয় এটা ওষুধ, নাহলে এটা ওষুধ না। অতএব ওনাকে নিশ্চিত করতে হবে, কারণ যে কোনো ফার্মাকোপি অনুযায়ী এটা একটা রেঞ্জ বলা আছে যে এটা মাপলে এইটা পাওয়া যাবে, এটার কতটুকু রক্তে পাওয়া যাবে, এটা ভাঙতে কত সময় লাগবে, এটার পিএইচ কত হবে, সব নির্দিষ্ট করা। অথবা ওগুলো মানলেই শুধুমাত্র সেটা ওষুধ, এর থেকে ডেভিয়েশন মানেই সেটা ওষুধ না। এখন এই ডেভিয়েশন ধরার মেকানিজম যদি ভালোভাবে কাজ না করে, তখন এটা এই ফাঁক, আঙ্গুলের ফাঁক বলে বাজারে এই ধরনের মানহীন কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে, সেগুলোকে আমি ওষুধ বলতেই রাজি না।